নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করলাম বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। গতকাল অনুষ্ঠান শেষ হওয়ার আগে তুমি বলেছিলে মোদিজি এক হ্যাবিচুয়াল লায়ার। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম বলা উচিত নয়। নিশ্চয়ই, নিজের দেশের প্রধানমন্ত্রীকে কম্পালসিভ লায়ার, হ্যাবিচুয়াল লায়ার এ ধরনের কথা বলা অনুচিত। যদি জানোই এটা অনুচিত, তাহলে বললে কেন? কারণ সেটাই ফ্যাক্ট। তিনি ক্রমাগত মিথ্যে বলেন। হঠাৎ তিনি মিথ্যে বলবেন কেন? হঠাৎ তো নয়, তিনি ভেবেচিন্তেই বলেন। নিজের লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করার জন্যই মিথ্যে বলেন। তুমি কেবল একটা স্টেটমেন্ট করছো। তোমার কাছে কি এমন প্রমাণ আছে যাতে তোমার মনে হচ্ছে তিনি মিথ্যে বলছেন? অজস্র। ইনফ্যাক্ট তিনি কথা সত্যি বলেন সেটা খুব সহজে বলা যাবে। তিনি তো মুখ খুললেই মিথ্যে বলেন। আরে বাবা, আমি তো সেটাই জানতে চাই, উনি হঠাৎ মিথ্যে বলতে যাবেন কেন? আর কি মিথ্যে বললেন সেটাই বলো। উনি মিথ্যে বলেন তিনটে কারণে। এক, উনি গরিব। উনি খুব দরিদ্র ঘর থেকে উঠে এসেছেন, মানে দেশের গরিবদের কাছে নিজেকে হিরো করে তুলতে চান। তাহলে দেখে নিন আপনারা আমাদের এই প্রতিবেদনটা। উনি চা বিক্রি করতেন, যে স্টেশনে করতেন তার অস্তিত্বই নেই। রেল দপ্তরই এই কথা জানিয়েছে। সেই সময় নরেন্দ্র মোদী, মানে কিশোর নরেন্দ্র মোদীর ছবি আছে সুটেড বুটেড। সেগুলো চা বিক্রি করে হয়? দিলীপ কুমার স্টাইলের চুলের বাহার। কিশোর বয়সে আমাদের কজনের স্যুট পরার অভিজ্ঞতা আছে, তাও আবার এক চা বিক্রেতার? হ্যাঁ, বাবার চায়ের দোকান ছিল, রোজগারও ছিল। কেবল ওই ইমেজ বিল্ডিং এর জন্য চা বিক্রি আর ভিক্ষের মিথ্যে কথা বলেছেন। অজস্র মিথ্যে বলেন। ভিক্ষের গল্প বলছেন। একবার বলছেন 35 বছর ধরে ভিক্ষে করে কাটিয়েছি। একবার বলছেন 40 বছর ভিক্ষে করেছি। আর সেই সময় তার ছবি পাওয়া যাচ্ছে আমেরিকা, ফ্রান্সে। ভিক্ষের টাকায় বিদেশে গিয়েছিলেন মোদিজি। আইফেল টাওয়ারের সামনে ফটো তুলিয়েছিলেন ভিক্ষের পয়সাতে। ছোটবেলায় কুমির ধরা থেকে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স করা, পুরোটা ওই মিথ্যে রঙ্গ। দেশের একমাত্র প্রধানমন্ত্রী যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করলে জেলে পুরে দেওয়া হয়, মামলা হয়, এবং সেই মিথ্যের কোনো আবরণও নেই। সপাটে মিথ্যে বলেই চলেছেন। কচ্ছের কোনো একটা প্রোগ্রামে আদবানিজি গিয়েছিলেন 88-তে। তিনি নাকি তখনই ডিজিটাল ক্যামেরাতে ওর অনুষ্ঠানের ছবি তুলে মেল করে দিলেন দিল্লিতে। এটা নিউজ নেশনের সাংবাদিককে বলছেন আর হাসছেন। মানে ভাবো, একবার সেই জমানায় আমি কত টেকস্যাভি। তার পরের দিনে সেই ছবি দিল্লির কাগজে ছাপা হতে আদবানিজি তো অবাক। মানে উনি আদবানির থেকে এগিয়েই ছিলেন। এই হচ্ছেন আমাদের উনি জি। विरमगाम तहसील में अडवाणी जी की सभा थी, तो मैंने वो डिजिटल कैमरा पर उनकी फ़ोटो ली। तब डिजिटल कैमरा इतना बड़ा आता है, मेरे पास था उसे। मैंने फ़ोटो निकाली और मैंने दिल्ली को ट्रांसमिट किया, और दूसरे दिन कलर फ़ोटो छपी। तो अडवाणी जी को बड़ा सरप्राइज हुआ, दिल्ली में मेरी कलर फ़ोटो आज की आज कैसे छपी। কেবল বলার সময় খেয়ালই করেননি যে সময়ের কথা বলছেন তখন ডিজিটাল ক্যামেরা নেই। প্রথম ডিজিটাল ক্যামেরাই এলো 1990-এ, আর ইমেলের ছবি অ্যাটাচ করা 1995-তে শুরু হয়। মানে নির্জলা মিথ্যে নয়। এত মিথ্যের পরে মনে হয় উনি এক কম্পালসিভ লায়ার। এটা এক ধরনের মানসিক অসুখ। এই সমস্ত মিথ্যেগুলো সামনে এসে পড়বে বলেই উনি কোনোদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না। যাদের সঙ্গে বসেন তারা জি হুজুর, কেউ সাংবাদিক নন। ওনার সময় কোথায় সাংবাদিকদের সাথে দেখা করার? উনি 24 ঘন্টা দেশের জন্য কাজ করছেন। এক সাধারণ জীবনযাত্রায় বিশ্বাসী, যিনি দেশের গরিব মানুষের জন্য কল্যাণ করে যাচ্ছেন। এত বলিস না, টিভির ওপরে দর্শকরা তো হেসে উঠবে। ওনার সাদাসিধে জীবনযাত্রার একটা ছবি আমি একটু দর্শকদের দেখাই, তুইও একটু দেখে নে। উনি বেনারসে গেলেন নির্বাচনে, ওর মনোনয়নপত্র জমা দিতে। বিরাট ইভেন্ট। প্রথমবার তাকে দেখা গেল 7 সকালে গঙ্গার সামনে পুরোহিতদের নিয়ে মন্ত্র আওড়াতে। পরনে সাদা পাঞ্জাবি, গেরুয়া উত্তরীয়। সকালের মেজাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি মন্দিরে। অতএব পোশাক বদল, এবারে গেরুয়া। এক প্রকৃত বহুরূপী এখন সন্ন্যাসী। কাল ভৈরবের মন্দিরে পুজো দিয়ে সঙ্গে একজন পুরোহিতকে নিয়ে রওনা দেবেন ডিএম অফিসে। দাঁড়ান দাঁড়ান, জামা কাপড় বদলাতে হবে না। এবার সাদা পাঞ্জাবির ওপরে উজ্জ্বল নীল জ্যাকেট। মোদিজি চললেন। মনোনয়নপত্র ফর্মে সংবিধান মেনেই ফর্ম জমা দিতে হয়।
কিন্তু মোদিজি সংবিধানের শপথ বাক্য পড়লেন। উনি দাঁড়িয়ে, জেলা শাসক বসে। সাধারণভাবে একজন বয়োজ্যেষ্ঠ সম্মানযোগ্য মানুষ দেশের প্রধানমন্ত্রী এসে টেবিলের সামনে দাঁড়ালে উঠে দাঁড়ানোই প্রথা, কিন্তু মোদিজি এখন নাটকে মেলোড্রামা জুড়ে দিতে চান। কাজী ডিএম বসে, উনি দাঁড়িয়ে। তো ফকিরের মনোনয়নপত্র জমা হলো এবং আমরা জানলাম এক ফকিরের সামান্য পুঁজি, মোট 3.02 কোটি, ফিক্সড ডিপোজিট 2.86 কোটি, হাতে ক্যাশ 56,000 টাকা, ব্যাংকে টাকা 80,304 টাকা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট 9.12 লক্ষ টাকা, 4টি সোনার আংটি 2.68 লক্ষ টাকা। কিন্তু এফিডেভিটে তো কেবল এই তথ্যই ছিল না, আরও কিছু তথ্য ছিল। তার মধ্যে একটা হলো তার স্ত্রীর নাম, যা তিনি 2014 আগে লুকিয়েই রেখেছিলেন। 2014, 2019 আর 2024-এ তিনি সেই তথ্য দিয়েছেন। এবারে যা নতুন জানলাম তা হলো ওর স্ত্রীর পেশা। উনি লিখেছেন উনি জানেন না। ওর স্ত্রীর আয়ের উৎস উনি লিখেছেন যে উনি তাও জানেন না। ওর স্ত্রী যশোদাবেনের আয় সম্পত্তির কোনো খবর তিনি জানেন না এবং ওর স্ত্রীর ঋণ বা সেক্ষেত্রে সরকারের কাছে বকেয়া ইত্যাদির পরিমাণও তিনি জানেন না। উনি সন্ন্যাসী, সন্ন্যাস নিয়েছেন, মবলার পেনে লেখেন, 1.5 লাখের রোদ চশমা পরেন, 12 কোটির মার্সিডিজে চড়েন, দিনে 3, 4, 5 বার পোশাক পাল্টান। উনি সন্ন্যাসী না, দরিদ্রও নন, সন্ন্যাসীও নন। উনি আসলে এক ফেক আইডেন্টিটি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী কত টাকা মাইনে পায় জানো তো? তো সেই পয়সা জমিয়ে সে দামি চশমা, পেন, ঘড়ি কিনেছে। তো সেটা নিয়ে এত প্রশ্ন তোলার কি আছে? নেই তো, প্রশ্ন করা উচিত নয়। আমাদের প্রশ্ন তো তার চশমা, ঘড়ি, জামা, পেন নিয়ে নয়। আমাদের প্রশ্ন তিনি যখন বলেন হাম তো ফকির হাজি ঝোলা লেকে চল পড়েঙ্গে, এসব বলার মানে কি? ওরকম তো কত কিছুই অনেকে বলেন, ওগুলো জুমলা, মিথ্যে কথা। ব্যাংকে 15 লক্ষ টাকা পাঠানো, কৃষকদের আয় দ্বিগুণ করা, বছরে 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার মতো মিথ্যে কথা। তাই আমি বলছি উনি মিথ্যেবাদী। না, তাও দেশের প্রধানমন্ত্রীকে কম্পালসিভ লায়ার, হ্যাবিচুয়াল লায়ার এসব বলা যায় কি? উনি যদি সত্যি করে তাই হয়ে থাকেন তাহলে দেশের মানুষ সেটা বলবে বই কি। আজ সময় শেষ, এসব নিয়ে বলা আর অনেক কিছু বাকি রইল। তবে কাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও কাল হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই যুক্তি, তর্ক আর গপ্পে যারা থাকতে চান তারা তাদের বক্তব্য পাঠিয়ে দিন 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে। আপনাদের বক্তব্য আমরা দেখাবো। এবং হ্যাঁ, ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন, ভিডিও আমাদের পাঠিয়ে দিন। তবে ভিডিওটি যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।